ব্রাজিল কি অবশেষে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে পাচ্ছে? প্রশ্নটা করার সময় সম্ভবত হয়ে গেছে। এই বিশ্বকাপের আগে যখন ব্রাজিলের শিরোপা জেতার সম্ভাবনা বা কেন জিততে পারবে না এইসব নিয়ে আলোচনা হচ্ছিল, তখন অবশ্যই নেইমারের কথা এসেছে যে নেইমার কতটুকু ফিট থাকতে পারেন, কেমন খেলতে পারেন এটা নিয়ে কথা হয়েছে। আনচেলত্তি কেমন মাস্টার স্ট্রোক দেখান সেটা নিয়ে কথা হয়েছে। তার পাশাপাশি সমস্যা বলুন বা শঙ্কা বলুন, দুইটাই একটা নামে এসে এসে আটকে গেছে, ভিনিসিয়াস জুনিয়র। যে কোন ভিনিসিয়াসকে দেখবে ব্রাজিল? এতদিন ধরে ব্রাজিলে যে ভিনিসিয়াসকে দেখে এসেছে সেটা, নাকি রিয়াল মাদ্রিদ মাঝে কয়েক বছরে যে ভিনিসিয়াসকে দেখেছে সেই ভিনিসিয়াস? এবং ভিনিসিয়াসকে যদি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস হিসেবে পেতে হয়, সেটা যদি পারেন, বলা হচ্ছিল যে সেটা একমাত্র আনচেলত্তিই পারবেন, যে ব্রাজিলে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে ফেরাতে। এখন বিশ্বকাপে যখন গ্রুপ পর্বের ম্যাচ শেষ, নকআউট পর্বে একটা ম্যাচ শেষ, আজকে ব্রাজিল নরওয়ের সঙ্গে খেলবে, তখন এসে দেখা যাচ্ছে যে ভিনিসিয়াস শুধু ব্রাজিলেরই সবচেয়ে বড় অস্ত্র নন, বিশ্বকাপেরই ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার্স। আমরা একটু বিশ্বকাপে ভিনিসিয়াসের পারফরমেন্সটা দেখে নিই। এখন পর্যন্ত 351 মিনিট মাঠে ছিলেন ভিনিসিয়াস 4 ম্যাচে, তাতে 4টা গোল করেছেন। একবার তার শট পোস্টে লেগেছে, অর্থাৎ আপনি ব্রাজিল ফ্যান হলে বা ভিনিসিয়াস ফ্যান হলে তো ধরে নিতে পারেন যে একটু মনে কষ্ট থাকবে, আরেকটা গোল তো হয়েই যেত, 5টা হয়ে যেত যদি ওই শটটা পোস্টে না লাগতো, যেটা অ্যাকচুয়ালি গোলটা হলে খুব দারুণ একটা গোল হতো ওই দিন জাপানের অ্যাগেনস্টে। তারপর তিনি চান্স ক্রিয়েট করেছেন 7টা, একটা অ্যাসিস্ট করেছেন, এবং আপনার যেই জিনিসটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে তার যে 4টা গোল, 4টাই বক্সের ভেতর থেকে শটে। ভিনিসিয়াসের ক্ষেত্রে আমরা ধরি যে ভিনিসিয়াস লেফট উইঙ্গার, তো তার বক্সের বাইরে থেকে শট বা বক্সের বাইরে থেকে কিছু গোল করার একটা হয়তো প্রবণতা থাকতে পারতো, কিন্তু বিশ্বকাপে তার 4টা গোলে 4টা গোলই বক্সের ভেতর থেকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা নোট করে রাখতে পারেন, আমরা পরে যখন আলোচনা করবো সেখানে এই জিনিসটা আসতে পারে। তিনি বলে মোট টাচ করেছেন 205 বার, এর মধ্যে 35 বারই অপোজিশন বক্সে, অর্থাৎ প্রায় 17% অফ দ্য টাচেস ছিল অপোজিশন বক্সে। ভিনিসিয়াসের মতো একজন প্লেয়ার অপোজিশন বক্সে বলে যত টাচ করবেন, থিওরিটিক্যালি সেটা ব্রাজিলের গোলের সম্ভাবনা বাড়িয়ে দেবে, অবভিয়াস। তো সেই জায়গায় 17% অফ দ্য টাচেস যদি অপোজিশন বক্সে হয়, সেটা ডেফিনেটলি ব্রাজিলের কৌশলে এমন কোনো একটা পরিবর্তনের কথা বলে, যেটা ভিনিসিয়াসকে আরও বড় থ্রেট হিসেবে হাজির করেছে। কিভাবে বা আনচেলত্তি কীভাবে ব্রাজিলে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে ফেরালেন সেটা একটু আমরা দেখি। তার আগে আমরা দেখি যে আনচেলত্তি, এটা তো শুধু বিশ্বকাপ নয়, আনচেলত্তি তো আরও 2025-এর মে মাসের দায়িত্ব নিয়েছিলেন। তো আনচেলত্তি ব্রাজিল দলে দায়িত্ব নেওয়ার আগে এবং দায়িত্ব নেওয়ার পরে ভিনিসিয়াসের পারফরমেন্সের পার্থক্যটা কীরকম? ভিনিসিয়াসের অভিষেক ব্রাজিল দলে হয়েছিল 2019 সালের 11 সেপ্টেম্বর। তারপর আনচেলত্তির আগে অর্থাৎ 2025 সালের 25 মে পর্যন্ত ব্রাজিলের হয়ে 39 ম্যাচ খেলেছিলেন ভিনি। তার মধ্যে গোল ছিল মাত্র 6টা, যে কারণে আমরা ভিনিকে তখন ব্রাজিলে ফ্লপ বলা হতো। অ্যাসিস্ট ছিল 6টা, অর্থাৎ গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে ম্যাচ প্রতি তার অবদান ছিল 0.31। এখন আসুন আনচেলত্তির আন্ডারে কী হলো। আনচেলত্তির আন্ডারে এখন পর্যন্ত 13 ম্যাচ খেলেছেন, গোল 7টা, অ্যাসিস্ট 4টা। ম্যাচ প্রতি গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে অবদান 0.85, অর্থাৎ আগে যেটা ছিল আনচেলত্তির আগে তার প্রায় 3 গুণ। এবং আনচেলত্তির আগে যত গোল ছিল 39 ম্যাচে, আনচেলত্তির অধীনে 13 ম্যাচেই তার চেয়ে বেশি গোল ভিনিসিয়াসের হয়ে গেছে। এটা তো গেল ব্রাজিলের আন্ডারে, ব্রাজিলের জার্সিতে আনচেলত্তির আন্ডারে। আমরা তো বলছিলাম যে ব্রাজিলে ভিনিসিয়াসকে যদি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসের ফর্মে কেউ ফেরাতে পারেন সেটা আনচেলত্তি পারেন। কেন বলা হচ্ছিল সেটা একটু আমরা ইতিহাসটা দেখে আসি। রিয়াল মাদ্রিদে আনচেলত্তি যখন দ্বিতীয় দফায় জয়েন করলেন, অর্থাৎ 2021-এ, তার আগে ভিনিসিয়াসের পারফরমেন্স এবং তারপরে অর্থাৎ আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াসের পারফরমেন্স রিয়াল মাদ্রিদে আমরা একটু দেখে আসি। আনচেলত্তির আগে রিয়াল মাদ্রিদে 123 ম্যাচে ভিনির গোল ছিল 19টা, অ্যাসিস্ট 19টা। আচ্ছা ঠিক আছে, ভিনিসিয়াস তখন মাত্র 18 বছর বয়সে ব্রাজিল ছেড়ে স্পেনে গেলেন, নতুন লিগ, নতুন একটা ট্যাকটিক্যাল এনভায়রনমেন্ট, সব কিছু, তারও বয়সও মাত্র 18 ছিল, অনেক কিছু শেখার ছিল। সব কিছু মিলিয়ে মাত্র 19 গোল 19 অ্যাসিস্ট 123 ম্যাচে, সেটা আপনি একটা পোর্শন হয়তো ব্যাখ্যা করতে পারেন ওইভাবে। কিন্তু আনচেলত্তির আন্ডারে তার পারফরমেন্সটা দেখুন, 197 ম্যাচে
90 গোল 67 অ্যাসিস্ট। ওই যে যেটা বললাম বয়স বা নতুন লিগ এগুলোর দিয়ে আপনি হয়তো কিছুটা ব্যাখ্যা করতে পারেন, বাট 19 গোলের 123 ম্যাচে 19 গোলের জায়গায় 197 ম্যাচে 90 গোল, এই পুরোটা শুধুমাত্র বয়স বা নতুন লিগে অ্যাডজাস্ট করে ফেলার কারণ না, এইটার পেছনে আনচেলত্তির একটা বড় ভূমিকা ডেফিনেটলি ছিল। সেম উইথ অ্যাসিস্ট, 19 অ্যাসিস্ট ছিল 123 ম্যাচে, সেখানে 197 ম্যাচে 67 অ্যাসিস্ট। অর্থাৎ ভিনিসিয়াসকে কেউ যদি চিনে থাকেন সেটা আনচেলত্তি খুব ভালোভাবে চিনেছেন। এখন ব্রাজিলের জার্সিতে আনচেলত্তির আন্ডারে বা আনচেলত্তির আগে এবং আনচেলত্তির সময়ে ভিনিসিয়াসের, এটা তো আমরা পারফরমেন্স দেখলাম, স্ট্যাটে দেখলাম, খেলার কৌশলে কী চেঞ্জ এসেছে, যেই কারণে এটা তো ফল বা রেজাল্ট, প্রসেসের রেজাল্ট, প্রসেসটাতে কী চেঞ্জ এসেছে, খেলার কৌশলে কী চেঞ্জ এসেছে আনচেলত্তির আন্ডারে বা আনচেলত্তির আগে কী ছিল, যেই কারণে ভিনিসিয়াস ব্রাজিলের জার্সিতে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস হতে পেরেছেন। একটু আমরা ট্যাকটিক্যাল বোর্ডে যদি দেখি, এটা ব্রাজিলের এখনকার ফরমেশন আমরা ধরে নিই, বা আনচেলত্তির আন্ডারে মোটামুটি ব্রাজিল 4-3-3 বা 4-2-4 ফরমেশনে খেলেছে। আমাদের আপাতত অন্যদের নিয়ে আমরা চিন্তা করছি না, আমরা শুধু ভিনিসিয়াসের পজিশনটা আগে এবং পরে যদি দেখি, আনচেলত্তি আসার আগে ভিনিসিয়াসের পজিশন যদি আপনি চিন্তা করেন সবসময় ছিল এই জায়গাটাতে, টাচ লাইন এবং টাচ লাইন ধরে এবং মাঝমাঠের একটু উপরে। এখান থেকে ভিনিসিয়াস বল পাবেন, এখান থেকে তিনি বল ক্যারি করে সামনে চলে যাবেন, তারপর তিনি সুযোগ তৈরি করবেন অন্যদের জন্য। এটাতে সমস্যাটা কী ছিল, তিনি গোল পোস্ট থেকে অনেক দূরে থাকতেন, তাকে 2-3 জন ডিফেন্ডার বা তারও বেশি ডিফেন্ডারকে কাটাতে হতো। এখন আনচেলত্তি আসার পর কী করলেন, এই টাচ লাইন থেকে, হ্যাঁ ভিনিসিয়াস এখনও অনেক সময় টাচ লাইনে বল রিসিভ করবেন আপনি দেখবেন, বাট ভিনিসিয়াসের অ্যাভারেজ পজিশন যদি আপনি দেখেন সেটা অনেকটা এই লেফট হাফ স্পেস আমরা যেটাকে বলি, অর্থাৎ মিডল করিডোর এবং টাচ লাইনের মাঝামাঝি যে জায়গাটা হাফ স্পেস, ভিনিসিয়াসের পজিশন অনেকটা এই জায়গায় হয়ে গেছে, হাফ স্পেস এবং আর একটু সামনে। এতে সুবিধাটা কী হলো, সুবিধাটার জন্য আমি একটু রোনালদিনিওর একটা মন্তব্যে ফিরে যাই। যখন রোনালদিনিও বার্সেলোনার হয়ে একেবারে বিশ্ব জয় করছিলেন, তখন ব্রাজিলের জার্সিতে রোনালদিনিওকে ঠিক বার্সেলোনার রোনালদিনিওর মতো লাগছিল না। তখন এটার কারণ রোনালদিনিওর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলছিলেন যে বার্সেলোনার জার্সিতে যখন আমি খেলি একজনকে কাটালেই আমি গোলপোস্টের সামনে চলে যেতে পারি, কিন্তু ব্রাজিলের জার্সিতে যখন যাই আমার দেখা যায় 2-3 জনকে কাটাতে হয়, তারপর হয়তো আমি গোলের সামনে যেতে পারি। ঠিক এই জিনিসটাই হয়েছে আনচেলত্তির আগের ব্রাজিল এবং আনচেলত্তির ব্রাজিলে ভিনিসিয়াসের ক্ষেত্রে। আগের ব্রাজিল আমরা অলরেডি দেখলাম, আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াসের পজিশনটা আমরা অলরেডি দেখলাম। এতে সুবিধাটা কী হলো, সুবিধাটা হচ্ছে এখন ভিনিসিয়াস যখন এই জায়গাটাতে যদি বল পান, এক হচ্ছে তার আশেপাশে আরও সতীর্থ থাকেন যাদের সঙ্গে ভিনিসিয়াস 1-2 করে বা ওয়াল করে বেরিয়ে চলে যেতে পারেন। 2, এখানে অনেক সময় হয়তো একজন ডিফেন্ডারকে কাটলেই তিনি শট নেওয়ার মতো পজিশনে চলে যেতে পারেন। আর আরেকটা যেটা, এটা ভিনিসিয়াসের খেলার অ্যাস্থেটিক্স বিবেচনা করলে হয়তো অনেকের কাছে একটু বলবো যে খারাপ মনে হতে পারে, বাট ভিনিসিয়াসের পারফরমেন্স বিবেচনা করলে, আউটপুট বিবেচনা করলে সে ডেফিনেটলি অনেক ভালো কাজ করেছে। সেটা কি, সেটা হচ্ছে ভিনিসিয়াসের ড্রিবলিং কমে গেছে, শটের পরিমাণ বেড়ে গেছে। কীরকম আমরা একটু আরেকবার ইয়েতে দেখে আসি, গ্রাফিক্স দেখে আসি। গ্রাফিক্স দেখুন, এটাও আনচেলত্তির আগে এবং আনচেলত্তির অধীনে ভিনিসিয়াসের পারফরমেন্সের, ওই যে আমি যে বললাম যে ভিনিসিয়াসের ড্রিবলিং কমে গেছে, শট বেড়েছে, এতে কি হলো সেটা আমরা একটু দেখি। আনচেলত্তির আগে ভিনিসিয়াস ম্যাচ প্রতি গড়ে 4.5 থেকে 5টি ড্রিবল অ্যাটেম্প্ট করতেন, অর্থাৎ ড্রিবল করার চেষ্টা করতেন। আনচেলত্তির আন্ডারে সেটা হয়ে গেল, নেমে গেল 1.5 থেকে 2.5, গড়ে ম্যাচ প্রতি 1.5 থেকে 2.5টা ড্রিবলিং তিনি অ্যাটেম্প্ট নেন। কেন, ওই যে যেটা বললাম, তার পজিশনিং চেঞ্জ হয়ে গেছে, তার ড্রিবলিংয়ের প্রয়োজন কমে গেছে, এই কারণে ড্রিবলিংয়ের পরিমাণও কমেছে। কিন্তু এটার উল্টো দিকে ড্রিবলের সাফল্যের হার বেড়েছে। ড্রিবলের সাফল্যের হার কীরকম, আগে ছিল 33 থেকে 40%, এখন সেটা দাঁড়িয়েছে 38.5 থেকে 45%। খুব সিগনিফিকেন্ট না, বাট কিছুটা বেশি। এটার কারণ ওই যে যেটা বললাম, আগে তার হয়তো 1 জন 2 জন 3 জনকে কাটাতে হতো, তিনি যখন বল পেতেন তখন হয়তো দেখা যাচ্ছে যে তিনি একটু আইসোলেটেড থাকতেন ব্রাজিলের অন্য প্লেয়ারদের থেকে, এই কারণে অপোনেন্ট যখন তাকে ঘিরে ধরতো একসাথে 2-3 জন ঘিরে ধরতে পারতো। এখন সেটার একটু পরিমাণ কমে গেছে, কারণ তার আশেপাশে ব্রাজিলের অন্য প্লেয়ার থাকার কারণে অপোনেন্টকে অন্যদের নিয়ে ব্যস্ত থাকতে হয়। ভিনিসিয়াস হয়তো কিছু ফাঁকা জায়গা পান, হয়তো তিনি একজনকে কাটাতে হয় 2 জনের জায়গায়। তো এই জিনিসগুলোর কারণে ড্রিবলিংয়ের সাকসেস রেট একটু বেড়েছে। বাট যেটার সিগনিফিক্যান্ট চেঞ্জ সেটা হচ্ছে শট। আগে ম্যাচ প্রতি ভিনিসিয়াস শট নিতেন গড়ে 1.5, এখন সেটা হয়ে গেছে 3, ডাবল। আনচেলত্তির আগে ভিনিসিয়াসের শট অন টার্গেট, মানে তিনি যে শট নিতেন সেগুলোর কতগুলো
পোস্টের দিকে থাকতো সেটা পার্সেন্টেজ ছিল 38%। যেটা বললাম তিনি উইংয়ে ছিলেন, উইং থেকে ভেতরে ঢুকে যখন নিতেন তার জন্য অ্যাঙ্গেলটা অন্যরকম ছিল, সেখানে পোস্টে শট রাখাটাও একটু কম্পারেটিভলি আরও টাফ ছিল। এখন তিনি যখন একটু হাফ স্পেস থেকে একটু ড্রিবল করলে গোল পোস্ট তার সামনে চলে আসে, তখন অবভিয়াসলি তার শট অন টার্গেটের পরিমাণ বাড়বে এবং সেটাই স্ট্যাট দেখাচ্ছে। ভেরি সিগনিফিক্যান্ট একটা ডেভেলপমেন্ট। আগে যেটা 38% ছিল, আনচেলত্তির আন্ডারে সেটা হয়ে গেল 66.7%। আপনার শট অন টার্গেট যখন বেশি হবে তখন আপনার গোলের পরিমাণও বাড়ার মানে গোল বাড়ার প্রবাবিলিটিও বেড়ে যাবে। তো সেটাই আমরা আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াসের ক্ষেত্রে দেখেছি। এখন এটা তো হলো পজিশন চেঞ্জের কারণে ড্রিবলিং কমা বা শট বাড়ার যে গ্রাফিক্স সেটা আমরা দেখলাম। এখন আমরা আবার একটু ট্যাকটিক্যাল বোর্ডে ফেরত যাই যে আর কি চেঞ্জ এসেছে ট্যাকটিক্যালি ভিনিসিয়াসের প্লেয়িং স্টাইলে বা পজিশনের ক্ষেত্রে। আনচেলত্তির আন্ডারে শুধু ভিনিসিয়াসের খেলার পজিশনে চেঞ্জ এসেছে তা না। অবভিয়াসলি দলে 11 জন তো একটা সুতোর মতো একজন আরেকজনের সঙ্গে বাধা থাকেন, অদৃশ্য সুতোর মতো। তো সেখানে ভিনিসিয়াসের পজিশন চেঞ্জ এলে অন্যদেরও পজিশন চেঞ্জ আসতে হবে, বা ভিনিসিয়াসের বেস্ট আউটপুটটা পেতে হলে অন্যদেরও কিছু এদিক সেদিক করতে হবে। সেই জিনিসটাই আনচেলত্তি করেছেন। কীরকম? ব্রাজিলের লেফট ব্যাক, রাইট ব্যাক আমরা যখন কাফু, রবার্তো কার্লোস, দানি আলভেসদের বা মার্সেলোদের দেখেছি, তখন লেফট ব্যাক, রাইট ব্যাক ব্রাজিলের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসেটস ছিল। কিন্তু গত কয়েক বছরে ব্রাজিল সেই অর্থে বিশ্বসেরা রাইট ব্যাক, লেফট ব্যাক পায়নি। তারা এই কারণে কোচদের অনেক সময় যেটা করতে হয়েছে যে কোনো কোচ হয়তো দেখা গেল ফুল ব্যাকদের খুব বেশি ওঠাচ্ছেন না, বাট আনচেলত্তি যেটা করেছেন তার রাইট ব্যাক হয়তো, যেটা আমরা এই বিশ্বকাপে দেখছি, রাইট ব্যাক দানিলো হয়তো খুব বেশি উঠছেন না, দানিলোর বয়স হয়ে গেছে, স্পিড নেই, অত জায়গায় কাভার করার মতো দম নেই, সেই কারণে তিনি দানিলোকে ওইভাবে ইউজ করছেন। দানিলো হয়তো খুব বেশি উপরে উঠছেন না ব্রাজিল যখন এটাকে যাচ্ছে। কিন্তু ডগলাস সান্তোসের ক্ষেত্রে আপনি দেখবেন ডগলাস সান্তোস অনেক বেশি উপরে উঠে যাচ্ছেন, ভিনিসিয়াসকে ওভারল্যাপ করছেন। এতে সুবিধাটা কি? এতে সুবিধা হচ্ছে অপোনেন্ট ডিফেন্ডার যখন ডগলাস সান্তোস উঠে যান তখন কনফিউজড হয়ে যান, কি ভিনিসিয়াসের পাশেই ভিনিসিয়াসকে আটকাবো নাকি ওই লেফট ব্যাককেও ধরতে হবে। তো যখন এটা খুব সহজ হিসাব, যখন ডগলাস সান্তোসের দিকে মনোযোগ সরে যায় তখন ভিনিসিয়াসের জন্য কাজটা সহজ হয়ে যায়। কারণ একজন যদি ডগলাস সান্তোসের দিকে অকুপাইড হয়ে যান একজন ডিফেন্ডার, ভিনিসিয়াসের সামনে ডিফেন্ডারের পরিমাণ ডেফিনেটলি কমছে, তাতে তার ড্রিবলিং যেই কারণে তার ড্রিবলিংয়ের সাফল্যের হার কিছুটা বাড়ছে, যেই কারণে তার শটের পার্সেন্টেজও কিছুটা বেড়েছে। থার্ড যে চেঞ্জ আনচেলত্তি যেটা করেছেন, যেটা রিয়াল মাদ্রিদেও তিনি করেছেন, ব্রাজিলেও তিনি করেছেন, সেটা হচ্ছে খেলার স্টাইলটাকে চেঞ্জ করে নিয়ে যাও। কীরকম? ব্রাজিল এখন অনেক বেশি ট্রানজিশনে খেলে। আমরা ফ্রান্সের ক্ষেত্রে বলি যে ফ্রান্স ট্রানজিশনে ভয়ঙ্কর, স্পেন এখন লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামসদের নিয়ে ট্রানজিশন অনেক ভয়ঙ্কর। ব্রাজিলের ক্ষেত্রে আনচেলত্তি সেটাই করেছেন যে অপোনেন্টকে একটু এদিকে নিজেদের দিকে টেনে নিয়ে আসা, যাতে অপোনেন্ট যখন উঠে যাবেন অবভিয়াসলি তখন ব্রাজিলের প্লেয়াররা তো ডেফিনেটলি নামতে হবে। তাতে যেটা হয়, এখান থেকে যদি ব্রাজিল কোনো জায়গায় বল পেয়ে যায়, ভিনিসিয়াস তখন হয়তো এরকম কোনো একটা পজিশনে থাকেন, ডেফিনেটলি তখন অপোনেন্টকেও উঠতে হয়। অপোনেন্টকে উঠলে তখন ভিনিসিয়াস যখন এই জায়গাটা বল পেয়ে যান তখন তার সামনে ফাঁকা স্পেস অনেক বেশি থাকে, তার সামনে ডিফেন্ডারের পরিমাণ কম থাকে, কারণ অপোনেন্ট তো অনেকেই উপরে উঠে গেছেন। ট্রানজিশনে যখন ব্রাজিল খুব দ্রুত অল্প কয়েকটা পাসে খুব অল্প কয়েক সেকেন্ডের মধ্যে যখন ভিনিসিয়াসের কাছে বলটা ডিফেন্স থেকে দিয়ে দিচ্ছে কাউন্টার অ্যাটাকে, তো এবং এই অ্যাটাকিং ট্রানজিশনটা যখন খুব কুইক হচ্ছে তখন ভিনিসিয়াসের জন্য কাজটা সহজ হয়। যেটা বললাম যে ফাঁকা স্পেস সামনে পান, অপোনেন্ট ডিফেন্ডারের পরিমাণ কমে যায়, তাতে তার ড্রিবলিংয়ের সাকসেস রেট বাড়ে, তার জন্য গোলের চান্স ক্রিয়েট হয়। তো এইটা একটা ভিনিসিয়াসকে, ওই যে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে ব্রাজিলে দেখার আরেকটা বড় কারণ। চতুর্থ কারণ যদি আপনি বলেন, সেটা আপনার রিয়াল মাদ্রিদে বা আনচেলত্তির ক্যারিয়ার জুড়ে এটা আনচেলত্তি সবসময় করেছেন, তিনি তার অ্যাটাকিং প্লেয়ারদেরকে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটা বাড়তি ফ্রিডম দেন, যেটা আপনি হয়তো গার্দিওলার ক্ষেত্রে দেখবেন না, যেটা আপনি হয়তো মিকেল আর্তেতার ক্ষেত্রে দেখবেন না, বা যারা খুব বেশি পজিশন নিয়ে খুব বেশি কি বলবো একেবারে অবসেস থাকেন, এইসব কোচদের ক্ষেত্রে হয়তো আপনি দেখবেন না। কিন্তু আনচেলত্তির ম্যান ম্যানেজমেন্টের একটা বড় অ্যাসপেক্টস হলো যে তিনি তার অ্যাটাকিং প্লেয়ারদেরকে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ফ্রিডম দিয়ে রাখেন, যেটা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আপনি আনচেলত্তির রিয়াল মাদ্রিদ যে অনেক বেশি লাস্ট মোমেন্টে গোল নিয়ে কামব্যাক করতে, তার একটা বড় রিজনও ছিল এটা, যে প্লেয়াররা জানতেন কী করতে হবে, যেটা আপনি হয়তো ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে দেখবেন না, যেটা হয়তো আর্সেনালের ক্ষেত্রে দেখবেন না, আর্তেতার আর্সেনালের ক্ষেত্রে। এনিওয়ে, ব্রাজিলেও তিনি ভিনিসিয়াসের ক্ষেত্রে বা অ্যাটাকিং প্লেয়ারদের ক্ষেত্রে সেটা করেছেন যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ফ্রিডম।
তার হয়তো বেসিক শেপটা তিনি ঠিক করে দেন, ডিফেন্ডিংয়ের শেপটা কী হবে সেটা ঠিক করে দেন, অ্যাটাকিংয়ের ক্ষেত্রে একটা বেসিক শেপ ঠিক করে দেন আনচেলত্তি। কিন্তু এখানে বল পেলে ভিনিসিয়াস কি শট নেবেন নাকি এদিকে যাবেন, এরপর অন্য একজন প্লেয়ার কুনিয়া তখন কি এদিক থেকে এদিকে যাবেন, এই জিনিসগুলো আনচেলত্তি সরাসরি একেবারে ডিকটেট করে দেন না। এই জিনিসগুলোর স্বাধীনতা তিনি প্লেয়ারদেরকে ছেড়ে দেন। এতে যেটা সুবিধা হচ্ছে, ভিনিসিয়াস কখন শট নেবেন, কখন পাস দেবেন, কখন থ্রু দেবেন, পুরোটা তার ইনস্টিংক্টিভ একটা খেলার দিকে চলে যাচ্ছে। এখন ভিনিসিয়াসদের মতো প্লেয়ার যারা ক্রিয়েটিভ এবং অনেক বেশি টেকনিক্যালি খুব দক্ষ, এই প্লেয়ারদের ক্ষেত্রে আপনি যখন ফ্রিডম দেবেন তাদের আউটপুট বেটার হতে বাধ্য। তো ওই জিনিসটাই আমরা আনচেলত্তির ব্রাজিলের ক্ষেত্রেও দেখছি। এখন এতে তো গেলে আমরা ট্যাকটিক্যালি দেখলাম যে ভিনিসিয়াস কেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস হলেন, বা আনচেলত্তি কীভাবে ব্রাজিলে কীভাবে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে ফেরালেন। একটা কোশ্চেন সামনের দিনগুলোতে আসবে যেটা এখন পর্যন্ত ব্রাজিলকে বিশ্বকাপে ফেস করতে হয়নি, দ্য নেইমার কনান্ড্রাম। কীরকম সেটা? ব্রাজিলে এখন অ্যাটাকিং আউটলেট বলুন, অ্যাটাকের মেইন লিডার বলুন, সেটা ভিনিসিয়াস। নেইমার এখন পর্যন্ত ফিট নন। আনচেলত্তি নেইমারকে কতটা একেবারে মূল একাদশের প্রধান অংশ বা মূল একাদশের অংশ ভাবছেন সেটা নিয়ে ডাউট আছে। বাট ধরুন নেইমার ফিট এবং আনচেলত্তি নেইমারকে একাদশে নামালেন, সেক্ষেত্রে কি ভিনিসিয়াসের পারফরমেন্সে প্রভাব পড়বে? এখন সেটা কি ইতিবাচক হবে না নেতিবাচক হবে? এই জায়গায় একটু ডিবেট আছে। ইতিবাচক হতে পারে, কারণ তখন নেইমারকে সামলানোর জন্য অপোনেন্ট ডিফেন্স ব্যস্ত থাকবে, ভিনিসিয়াস সেক্ষেত্রে ফাঁকা জায়গায় পাবেন, তার গোলের আউটপুট হয়তো আরও বাড়তে পারে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, এখন ব্রাজিলের মিডফিল্ডে যে প্রবলেমটা হচ্ছে, মিডফিল্ড থেকে অ্যাটাকে বলটা নিয়ে যাওয়ার মতো মিডফিল্ডে সেই ক্রিয়েটিভিটি এখন কম। নেইমারের এলে হয়তো নেইমার যদি নিচে নেমে খেলেন, মিডফিল্ড থেকে ক্রিয়েটিভ পাসগুলো বা থ্রুগুলো ওই জিনিসটা সাপ্লাইয়ারও বাড়বে। সেটা ভিনিসিয়াসের ক্ষেত্রে ভিনিসিয়াস তখন ফিনিশার বা রানার হিসেবে কাজ করতে পারেন, যেটা ভিনিসিয়াসের আউটপুট আরও বেটার করার প্রবাবিলিটি বাড়াবে। সমস্যাটা হতে পারে কোন দিকে? সমস্যাটা হতে পারে যে পুরো ফোকাসটা তখন যদি নেইমারের দিকে যায়, যেটা এখন দেখা গেছে একজন প্লেয়ার বল পেলে সেটা ভিনিসিয়াসের কাছে দিচ্ছেন, সেটা হয়তো তখন নেইমারের দিকে যাবে, এবং পুরো খেলাটা যদি নেইমার কেন্দ্রিক হয়ে যায়, তখন আবার হয়তো ভিনিসিয়াস, যেটা হয় যে আপনি একটা দলের লিডার, সেখান থেকে হয়তো নায়কের জায়গায় পার্শ্বনায়ক হয়ে যাওয়ার একটা ব্যাপার চলে আসে। তো এই একটা প্রবলেম নেইমার যখন শুরু থেকে খেলবেন তখন হয়তো ব্রাজিলের হতে পারে। সেইটা আনচেলত্তি কীভাবে সলভ করেন সেটা একটা দেখার ব্যাপার হবে। বাট যেহেতু আনচেলত্তি মানুষটার নাম আনচেলত্তি, সেক্ষেত্রে আপনি ব্রাজিল সমর্থকরা অ্যাসিওর থাকতে পারেন যে কোনো না কোনো একটা সমাধান ডেফিনেটলি বের হয়ে চলে আসবে। বাট আপাতত ব্রাজিল সমর্থকরা আজকে যখন নরওয়ের সঙ্গে ম্যাচ, ভিনিসিয়াসকে নিয়ে আরেকবার আশায় বুক বাঁধতে পারেন, যেহেতু আনচেলত্তি আছেন। ভিনিসিয়াস এই ম্যাচেও হয়তো আনচেলত্তির আন্ডারে যেই পারফরমেন্সটা দেখিয়ে এসেছেন সেটারই ধারাবাহিকতা ধরে রাখবেন।